ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি যে জুলাই মাসে বাংলাদেশে চাকরির কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। এই কোটা বৈষম্য আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীকালে এটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। এখন যেটা বোঝা যাচ্ছে যে এই কোটা বিরোধী আন্দোলন প্রথমে ছাত্রদের নিয়ে শুরু হলেও, অরাজনৈতিক আন্দোলন বলা হলেও, ভেতরে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে অনেকেরই সরকার বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ ছিল এবং আন্দোলনের যখন তীব্রতা শুরু হয় এবং অত্যন্ত তীব্রতার সঙ্গে সরকারকেও কিছু নীতি গ্রহণ করতে হয় এবং সরকারের বাহিনীর গুলিতে যখন কিছু মৃত্যু ঘটে, স্বভাবত কারণেই তখন কিন্তু মূল রাজনৈতিক দলের লোকেরা কিন্তু আন্দোলনে জড়িয়ে পড়ার সুযোগ পায় এবং আন্দোলনে তারা যোগ দেয়। এবং আরেকটি বিষয় থাকে, যেহেতু এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয় বলা হচ্ছে, জনগণের আন্দোলন এবং সমস্ত ছাত্রদের আন্দোলন তারা নেতৃত্ব দিচ্ছেন এবং দেখা যায় মাথায় লাল বাংলাদেশের পতাকা মাথায় দিয়ে, এবং যারা রাজপথে হাঁটছেন আন্দোলনের জন্য তাদের কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং তাদের কণ্ঠে ডিএল রায়ের গান ধনধান্যে পুষ্পে ভরা বা অন্যান্য গণসঙ্গীত দেখাচ্ছিল। এবং সেই আন্দোলনে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই ছিলেন, কারণ সেই আন্দোলন ছিল যে আওয়ামী লীগ সরকার মূলত একটি সেকুলার সরকার হলেও তাদের কিছু লোকজনের চাকরি বিক্রি এবং গণতান্ত্রিক অধিকার হরণ করে বিরোধীদের উপর দমনপীড়ন যে ছিল তার থেকে একটা মুক্তি পেতে চেয়েছিল মানুষ। কিন্তু এটা ঠিক বাংলাদেশের ক্ষেত্রে বলতে গেলে বাংলাদেশ শুরু নয়, বাংলাদেশের জন্ম হয়েছে পাকিস্তান থেকে। পাকিস্তানেও কখনো গণতন্ত্র শক্তিশালী ছিল না, সামরিক বাহিনী বারবার ক্ষমতা দখল করেছে এবং ৭১ সালেও আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তাকে ক্ষমতা ছেড়ে দেওয়া হয়নি এবং ৩০ লক্ষ লোকের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও তারা অল্প দিন পরেই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু ৭৫ সালের ১৫ই আগস্ট খুন হয়ে যান। এবং তারপরে আমরা দেখতে পাই যে ইতিহাসের গতিধারায় বাংলাদেশের সামরিক ছাউনি থেকে দুটি রাজনৈতিক দলের জন্ম হলো। প্রতিবারই ব্যাপক গণ আন্দোলনের মধ্যে দিয়ে বা সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে যখন একটি সরকার এসেছে, তারা একটি অস্থায়ী সরকার গঠন করেছেন। অস্থায়ী গঠন করার পর দেশের অবস্থা সুস্থিতি হলেই মূল যারা চক্রান্তকারী অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করেছেন, গণতান্ত্রিক সরকারকে ভেঙে দিয়েছেন সামরিক অভ্যুত্থানের মধ্যে দিয়ে বা খুনের মধ্যে দিয়ে, তারা কিন্তু আবার এসে কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন। কাজে সে নামগুলি এই উপমহাদেশের সকলেরই জানা, যে রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখল করেছে এবং ৩টি রাজনৈতিক দলের নাম এসেছে সেখানে। তো সহজ কারণেই শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও বিরোধীদের পক্ষ থেকে যে চাপ থাকে এবং বাংলাদেশে উগ্রপন্থীদের যে সরকারকে ফেলে দেওয়ার জন্য হিংসাত্মক কার্যকলাপ, স্বভাবত কারণে সরকারকে কিন্তু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছিল এবং তার ফলে কিন্তু গণতন্ত্র এবং অধিকার ব্যাহত হয়েছিল। কিন্তু যেহেতু দীর্ঘদিন ক্ষমতায় ছিল, সরকারে থাকার ফলে সরকারের বিরুদ্ধে সরকারি লোকদের কিছু ত্রুটি অবশ্যই ছিল, কারণ একটি কথা সত্য যে ক্ষমতাই দুর্নীতির জন্ম দেয় এবং ক্ষমতাই অধ্যত্বের জন্ম দেয়, এটি সব ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু তা থাকলেও
আওয়ামী লীগ কিন্তু একটি সেকুলার দল, অর্থাৎ লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমরা বলতে পারি সেখানে। কিন্তু বাংলাদেশের যখন আওয়ামী লীগের সরকার ছিল তখন তাদের কিছু কিছু লোক ধন পাগল হয়েছিল আর কি, দুর্নীতির মাধ্যমে। কিন্তু সরকার বদলের পরে কিছুদিন যখন অরাজকতা চলল দেশে, যথেচ্ছভাবে চাকরি থেকে বরখাস্ত করা, তাড়িয়ে দেওয়া, একদল লোক গিয়ে বলছে, একদল আন্দোলনকারী গিয়ে বলছে আপনি আর কাল থেকে আসবেন না। এই হচ্ছে সংস্কার। এবং এই ধরনের সংস্কার আর একদিকে ক্ষমতায় আসার পরে যারা ক্ষমতায় এলো, এখন দেখা যাচ্ছে যে আমরা সমাজ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি সেখানে যেসব রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারেনি এখনো, উপদেষ্টাদের সরকার চলছে, কিন্তু সমাজের মধ্যে তারা যে প্রভাব বিস্তার করেছেন, তারা এখনই বিভিন্ন ক্ষেত্র থেকে চাঁদা সংগ্রহ করতে কিন্তু শুরু করেছেন এবং হুঙ্কার দিতে শুরু করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি, কাউকে আমরা ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী বা সাম্প্রদায়িক বলতে চাই না, কিন্তু তাদের যে কার্যক্রমের মধ্যে দিয়ে কিন্তু আমরা বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে যে 8ই আগস্টের সরকার আসার পরে বাংলাদেশে কিন্তু সেখানে ব্যাপকভাবে যেমন রাজনৈতিক বিরোধীদের উপর আওয়ামী লীগের উপর অত্যাচার নেমে এসেছে, পাশাপাশি কিন্তু হিন্দুদের উপর অত্যাচার নেমে এসেছে। বলা হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার নাকি তারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, আওয়ামী লীগকে নেতৃত্ব দিতেন, সেই জন্য তাদের উপর আক্রমণ আসছে। কিন্তু একটা গণতান্ত্রিক দেশে একটি পালা বদলের পরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কোনো অপরাধ থাকলে মামলা নিশ্চয় হতে পারে, বিচার হতে পারে বিচারের মতো করে। কিন্তু এটা হয়েছে কেন? এটা কিন্তু নোবেল লরেট মোহাম্মদ ইউনূসের সরকার এটা কিন্তু দমন করতে পারেননি। আরেকটি কথা বলা যায় যে ধর্মবাদীরা নিজেদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মকে প্রাধান্য না দিয়ে খর্ব করে যেভাবে প্রচারণা চালাচ্ছে, তাতে আমরা বলতেই পারি যে এখানে মৌলবাদীদের হাতে সামাজিক ক্ষমতা চলে গেছে, রাষ্ট্রের ক্ষমতা না গেলেও। এবং এই সরকার হয়তো প্রশ্রয় সেটা পাচ্ছে। কিন্তু একটি কথা বলা যায় যে ধর্ম থাকবে, মানুষের ধর্মের অধিকার থাকবে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় ধর্ম থাকতে পারে না। এটা বিজ্ঞানসম্মতভাবে সত্য। এবং হাসিনার সরকারের কিছু ত্রুটি আমাদের বিভিন্ন মাধ্যমে ভেসে এসেছে, যে হাসিনার সরকার হেফাজতের সাথে আঁতাত করেছিলেন, মাদ্রাসা তৈরি করেছিলেন অনেক, যেখানে আজকে মুক্ত চিন্তার জন্য বিজ্ঞান নির্ভর শিক্ষার প্রসার ঘটানো দরকার, সেখানে মাদ্রাসা তৈরি করেছিলেন। সেই মাদ্রাসার ছাত্ররাই আজকে এই মৌলবাদী আন্দোলন এবং হাসিনার সরকারকে বিতাড়ন করার মূল সৈনিক। এবং প্রতিটি উপজেলায় মসজিদ তৈরি করা হয়েছে এবং হিন্দুদের পুজোয় টাকা দেওয়ার বিষয় আছে। আমাদের রাজ্যেও দুর্গাপুজোয় টাকা দেওয়ার বিষয়টি আছে। তো কাজেই মনে হয় যে একটি রাষ্ট্রকে তার রাষ্ট্র পরিচালনার জন্য তার শাসক দলকে এবং শাসককে ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে। তবে হ্যাঁ, রাষ্ট্রের এবং শাসক দলের উচিত সবাই যাতে সমানভাবে ধর্ম পালন করতে পারে সেটা দেখা। আরেকটি ত্রুটি আছে বলে মনে করি, কোন দেশের লিবারাল বা সেকুলার সরকার এর বিরুদ্ধে যদি ফান্ডামেন্টালিস্টরা অর্থাৎ মৌলবাদীরা শক্তিশালী হয়, স্বভাবত কারণেই তাদের উচিত অন্যান্য শক্তির সঙ্গে এবং বামপন্থীদের সঙ্গে একটা গাঁটছড়া বাঁধা এবং ঐক্য সাধন করা। পৃথিবীর দেশে দেশে তাই হয়। কিন্তু ভারতের মতো সেখানে বামপন্থীরা নানা দলে বিভক্ত, নানা মতের পথের। এখানে সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে, কবির নাম হয়তো মনে করতে পারছি না। কবিতাটা এইরকম যে প্রত্যহ গড়িয়াহাট থেকে বারুইপুরে যেতে যতগুলি পদক্ষেপ, তার চেয়েও বেশি পার্টি তোমার, প্রত্যেক ঝান্ডার নিচে এক একজন লেনিন,
প্রত্যেক লেনিনের 33 খণ্ড বক্তৃতার মুদ্রণ, বিপ্লবের আদ্য পাণ্ডব মেডিজি। একে অন্যকে আমরা দেখছি সমাজ মাধ্যমে তারা কুৎসা করছেন, টিটকারি করছেন। বামপন্থীরা বামপন্থীদেরকে বলছেন যে চিনকু বামপন্থী, অর্থাৎ চীনপন্থী বামপন্থী মনে হয়েছে সেটা আমার। তো কাজে সেখানে কিন্তু হাসিনা সরকারের পক্ষ থেকে বামপন্থীর সর্ব অংশের সঙ্গে যে কোনো কারণেই হোক যে কোয়ালিশন গড়ে ওঠার ছিল, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেলেও সমাজের অভ্যন্তরে এবং রাজনৈতিকভাবে এবং সন্ত্রাসবাদী কার্যকলাপের মধ্যে দিয়ে মৌলবাদীদের ক্ষতি করার যথেষ্ট সম্ভাবনা ছিল বাংলাদেশের সমাজের অভ্যন্তরে। তো কাজেই এটা পরিষ্কার যে বর্তমানে ফান্ডামেন্টালিস্ট অর্থাৎ মৌলবাদীরা পথে নেমে পড়েছে। সেখানে তারাই আইন চালু করছেন, তারাই আইন ঘোষণা করছেন। কখনো দেখা যাচ্ছে, আমরা সমাজ মাধ্যমে দেখতে পাচ্ছি 24 সাল হবে হচ্ছে বাংলাদেশ সংখ্যালঘু মুক্ত করার বছর, বিশেষত হিন্দুদের মুক্ত করার বছর। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সরকারেরও মদত আছে। উগ্র জাতীয়তাবাদের টনিকে বাংলাদেশের সীমান্তের যে পাহারা দেয় যারা বিজিবি, তাদেরকেও কিন্তু তাদেরও কার্যকলাপের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ভারতের পক্ষ থেকে সীমান্তের বেশিরভাগ জায়গাতে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে চোরাচালান এবং অনুপ্রবেশকে রোধ করার জন্য। কিন্তু প্রাকৃতিক কারণে সব জায়গায় কিন্তু এই বেড়া দেওয়ার কাজ, কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পাদনা করা যায়নি। বর্তমান পরিস্থিতির পক্ষ থেকে বাংলাদেশের পরিস্থিতিকে লক্ষ্য করে দেখেছি, বাংলাদেশে যখন ব্যাপক আন্দোলন চলছিল এবং 8ই আগস্টের সরকার আসার পরে হিন্দুদের যখন নিপীড়ন হচ্ছিল, তখন ভারত বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছিল সংখ্যালঘুরা ব্যাপকভাবে ভারতের অনুপ্রবেশের জন্য। কিন্তু সেই অনুপ্রবেশকে ঠেকানো গেছে ভারত সরকার। তার জন্য যেসব জায়গাতে প্রাকৃতিক কারণে, ঘনবসতিজনক কারণে বেড়া দেওয়া সম্ভব হয়নি, সেই সব জায়গায় বেড়া দেওয়ার কাজে কিন্তু বাংলাদেশে বাধা দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই আন্দোলনের বছরখানেক আগে থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক শ্রেণীর রাজনৈতিক মতাদর্শের লোকেরা যেমন ব্যাপক ভারত বিদ্বেষী প্রচার তারা সেখানে ছড়িয়েছেন, তেমনি ভারতের পণ্য বয়কট করবেন। কিন্তু ভারতের পণ্য বয়কট করবেন, কিন্তু বেড়া দিতে বাধা দিচ্ছেন। কিন্তু বেড়া না থাকলে যেটুকু খালি আছে সেইটুকু দিয়ে অবাধে পণ্য বাংলাদেশে প্রবেশ করবে। আপনাদের বিভিন্ন দ্রব্যের প্রয়োজন মেটাবে পাচারকারীরা, আর আপনারা ভারত বিদ্বেষ ছড়াতেই থাকবেন। তা আমরা মনে করি যে সীমান্তের সমস্ত অংশে বৈধভাবে এবং আন্তর্জাতিক আইন মেনে সম্পূর্ণভাবে কাঁটাতারের বেড়া দেওয়া করা উচিত বলে মনে করি। আরেকটি ক্ষেত্রে লক্ষ্য করি, এটা কোনো খোঁটা দেওয়ার প্রশ্ন নয়। এক দেশের লোক আরেক দেশে অবশ্যই যাবে। সেনজেন প্রথার মধ্যে দিয়ে ইউরোপে আজকে সমস্ত দেশগুলি, 2-1টি দেশ বাদ দিয়ে, বিনা পাসপোর্টে, বিনা ভিসায় সমস্ত লোকেরা এক দেশ থেকে এক দেশে যাতায়াত করতে পারছে, গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারছে। কিন্তু আমরা এশিয়ান দেশগুলিতে বেশিরভাগ ক্ষেত্রেই ধর্মগত আমাদের যে বাধা, এই ধর্মগত বাধাকে কেন্দ্র করে যে শত্রুতা, তাতে কিন্তু আমরা ব্যাপকভাবে সীমান্ত এশিয়ানরা কিন্তু বিশেষত ভারতীয় উপমহাদেশে পাকিস্তান এবং বাংলাদেশকে আমরা খুলে দিতে পারিনি, এবং তারাও খুলতে পারেনি, আমরাও খুলতে পারিনি, বাস্তবতাকে কেন্দ্র করেই। তা বাংলাদেশের সরকার দীর্ঘ 52-53 বছর ধরে স্বাধীন হয়েছে। বাংলাদেশের সরকার সেখানে এতদিনে তারা ভালো চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে পারতেন। তাদের নিজেদের পক্ষ থেকে যদি কিছু অসুবিধা থাকে, বিদেশের সঙ্গে কোলাবোরেশনে কিছু কথা শুনেছিলাম যে হবে, চীনের সঙ্গে করতে পারতেন, মালয়েশিয়ার সঙ্গে, সেটা আপনাদের ব্যাপার কোন দেশের সঙ্গে করবেন, করে আপনারা করতে পারতেন। তাহলে তো এত ব্যাপক লোককে বাংলাদেশের বাইরে যেতে হতে পারতো না। আরেকটি ব্যাপারও আছে, বাংলাদেশে শেখ হাসিনার আমলে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে এবং এক শ্রেণী
নব্যধ্বনিতে প্রয়োজন হয়েছে, স্বভাবত কারণে তারা নিজের দেশের চিকিৎসা ব্যবস্থাকে সঠিক বলে মনে করে না। তাদের হয়তো অভিজ্ঞতা আছে সেরকম, কিংবা তারা ভাবে যে তাদের যখন টাকা আছে আরো ভালো চিকিৎসার জন্য বাইরে যাবেন, সে চিকিৎসা হয়তো তাদের নিজের দেশের মধ্যে হতে পারে, কিন্তু সেই চিকিৎসা তারা গ্রহণ করেন না। আমরা সমাজ মাধ্যমে দেখি যে দেশের চিকিৎসা নাকি দুর্নীতি আছে। দুর্নীতি কোন দেশে নেই? ভারতের চিকিৎসা ব্যবস্থার বেশিরভাগটাই বেসরকারি, কিছুটা সরকারি, কিন্তু বেসরকারি হলেও চিকিৎসার যে মান এবং চিকিৎসার যে খরচ ইউরোপের বা পৃথিবীর অন্যান্য দেশের চাইতে খরচা কম। এবং আমেরিকা, কানাডা এবং ইউরোপের দেশগুলিতে ডাক্তার পেতে গেলে বেশ কিছুটা দেরি করতে হয়, সঙ্গে সঙ্গে অপারেশন করতে হয় না, ডাক্তারের সেখানে লাইনে থাকতে হয়। আর ভারতে আসলে সঙ্গে সঙ্গে কাজ করা যায় এবং খরচাও কম। আমার নিজে গিয়ে দক্ষিণ ভারতে 2000 সাল পর থেকে বহুবার গেছি। আমি দেখেছি সেখানে যে চিকিৎসালয়ে পরিবারের যে কোনো লোকের জন্য যখন গেছি, তখনই বিদেশি লোকদের সেখানে দেখেছি, কখনো আফ্রিকানদের দেখেছি, কখনো সাদা চামড়ার লোকদের দেখেছি। দেখে বুঝেছি তারা বাইরের লোক, যে তারা ভারতে চিকিৎসার জন্য আসছে। সে চেন্নাইতেও দেখেছি, ভেলোরেও দেখেছি, ব্যাঙ্গালোরেও দেখেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ সে দ্বিতীয় পর্যায়ের যে সরকার এসেছে, মোহাম্মদ ইউনূসের সরকার, প্রধান উপদেষ্টা কেন্দ্র করে, তারপরে যে বাংলাদেশের বিভিন্ন শিল্পে যে ভাঙচুর হয়েছে, শ্রমিকদের স্রোত তারা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে জানি না, শ্রমিকদের দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু বিষয়টি হচ্ছে আমাদের লুডাইট মুভমেন্টকে মনে পড়ে দিচ্ছে। অর্থাৎ নতুন শিল্প আসার কারণে শ্রম সংকোচন হচ্ছিল, শ্রমিক ছাঁটাই হচ্ছিল, রুটি রুজিতে আঘাত পড়ছিল, সেই জন্য তারা যন্ত্রগুলিকেই ভাঙছেন। তা মালিক পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে সেখানে তাদের দাবিগুলো সেখানে ফয়সলা করা উচিত। কিন্তু সেখানে বহু শিল্পের পরিকাঠামোকে ধ্বংস করা হয়েছে সেখানে। কাজেই মনে করি বাংলাদেশের সর্বধর্মের মানুষ সুস্থভাবে থাকুক এবং সেখানে গণতন্ত্র শক্তিশালী হোক, তাদের অর্থনৈতিক উন্নতি হোক, এই প্রত্যাশা রাখি। এবং প্রতিবেশী দেশ হিসেবে এবং সকল প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের বন্ধুত্ব আরো শক্তিশালী হোক, দীর্ঘজীবী হোক, এই প্রত্যাশা রেখে সকলকে অভিনন্দন জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন।